নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্পটা কিন্তু শুধু একটা ইতিহাস নয়, এটা একটা মহাকাব্য। প্রতিরোধ, আত্মত্যাগ আর শেষ পর্যন্ত জয়ের এক অবিশ্বাস্য কাহিনী। চলুন আজ আমরা সেই যাত্রাপথে একবার ঘুরে আসি। তো আমাদের এই সফরটা কেমন হবে চলুন দেখে নিই। এই বিশাল ইতিহাসকে আমরা ৬টা ভাগে ভাগ করেছি বোঝার সুবিধার জন্য। একেবারে গোড়া থেকে মানে জাতীয়তাবাদের জন্ম থেকে শুরু করে স্বাধীনতার সেই ভোরের আলো পর্যন্ত সবটাই দেখব আমরা। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গল্পের শুরু সেই ১৮৮৫ সাল থেকে, যখন একটা জাতীয় পরিচয় তৈরির জন্য প্রথমবার সবাই মিলে একটা সংগঠিত পদক্ষেপ নিলেন। আর সেই পদক্ষেপটা কী ছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। ভাবুন তো, এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন ব্রিটিশ, অ্যালেন অক্টেভিয়ান হিউম। ১৮৮৫ সালে বোম্বেতে এর প্রথম অধিবেশন বসে, আর এটাই ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। প্রথম সভাপতি কে ছিলেন? আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তবে এখানে একটা মজার তথ্য আছে, যেটা অনেকেই গুলিয়ে ফেলেন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসেন্ট, কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। এই পার্থক্যটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কংগ্রেস তো তৈরি হল, কিন্তু পথটা সহজ ছিল না। এবার আমরা এমন একটা সময়ে ঢুকছি যখন চারদিকে ছিল অস্থিরতা, আর প্রতিরোধটা আস্তে আস্তে বাড়ছিল। আর এর পেছনে মূল কারণটা কি ছিল জানেন? ব্রিটিশদের সেই বিখ্যাত পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। আর এই নীতির সবচেয়ে বড় উদাহরণ হল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ। ভাইসরয় লর্ড কার্জন হুট করে বাংলাকে ভাগ করে দিলেন। কারণ হিসেবে কি দেখালেন? যে বাংলা নাকি এত বড় একটা প্রদেশ যে শাসন করা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একেবারে অন্য। টার্গেট ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা আর হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করা। কিন্তু ব্রিটিশরা যা ভেবেছিল তা হল না। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা দেশে স্বদেশী আন্দোলন জ্বলে উঠল। এর পরপরই কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে। যেমন ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগ তৈরি হলো। আবার পরের বছরই মানে ১৯০৭ সালে সুরাট অধিবেশনে কংগ্রেস নিজেই নরমপন্থী আর চরমপন্থী এই দুই দলে ভাগ হয়ে গেল। চরমপন্থী নেতাদের মধ্যে তিনজনের নাম তো আমরা সবাই জানি, লাল বাল পাল। এত বড় প্রতিবাদের মুখে ব্রিটিশ সরকার কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গ রদ তো হল, কিন্তু আসল লড়াইটা তখনও বাকি ছিল। আর ঠিক এই সময়ে গল্পের মোড় ঘুরল। এমন একজনের আগমন হল যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরো চিত্রটাই পাল্টে দিলেন। হ্যাঁ, আমি মহাত্মা গান্ধীর কথাই বলছি। ১৯১৫ সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন। আর এসেই তিনি এক নতুন ধরনের প্রতিবাদের অস্ত্র তুলে ধরলেন, সত্যাগ্রহ। তার প্রথম সফল পরীক্ষাগুলো ছিল বিহারের চম্পারণ আর গুজরাতের আহমেদাবাদ আর খেদাতে। কোনো হিংসা নয়, শুধু সত্য আর অহিংসার জোরে তিনি ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিলেন। আর এই সত্যাগ্রহের সাফল্যেই পথ দেখালো আরও বড় আন্দোলনের। গান্ধীর এই পদ্ধতিটা খুব তাড়াতাড়ি সারা দেশে ছড়িয়ে পড়ল, আর এমন সব গণ আন্দোলনের জন্ম দিল যা ব্রিটিশ শাসনের ভিতটাকেই কাঁপিয়ে দিয়েছিল। এর মধ্যেই ব্রিটিশরা নিয়ে এলো ১৯১৯ সালের রাওল্যাট অ্যাক্ট। কি ছিল এই আইনে? সোজা কথায়, পুলিশ শুধু সন্দেহের বশে যে কোনো ভারতীয়কে তুলে নিয়ে যেতে পারত, কোনো বিচার ছাড়াই। মানে না উকিল, না দলিল, না আপিল। গান্ধীজি এর নাম দিয়েছিলেন কালা কানুন বা ব্ল্যাক অ্যাক্ট। আর এই কালা কানুনের বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। আর সেখানেই ঘটল সেই ভয়াবহ হত্যাকাণ্ড। জেনারেল ডায়ারের হুকুমে একটা শান্তিপূর্ণ সমাবেশের ওপর নির্বিচারে গুলি চলল। রাওল্যাট আইন আর জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনার পরেই গান্ধীজি ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। সারা দেশ এক হয়ে ব্রিটিশের স্কুল, কলেজ, চাকরি, বিদেশি জিনিস সব বয়কট করা শুরু করল। আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই ১৯২২ সালে চৌরিচৌরার একটা হিংসাত্মক ঘটনা ঘটে গেল। আর সঙ্গে সঙ্গে গান্ধীজি আন্দোলন থামিয়ে দিলেন, কারণ তার কাছে অহিংসার আদর্শটাই ছিল সবচেয়ে বড়। আচ্ছা, এত বড় একজন নেতা, কিন্তু জানেন কি, র্যাঙ্কার্স একাডেমির বিশ্লেষণ অনুযায়ী মহাত্মা গান্ধী তার গোটা জীবনে মাত্র একবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। হ্যাঁ, মাত্র একবার। সেটা ছিল ১৯২৪ সালের বেলগাঁও অধিবেশন। অসহযোগ আন্দোলন থেমে গেলেও লড়াইটা কিন্তু থামেনি, বরং এবার দাবির সুরটা আরও চড়া হল।
এখন আর শুধু নিজেদের শাসন করার অধিকার নয়, এবার চাই পূর্ণ স্বরাজ, মানে সম্পূর্ণ স্বাধীনতা। ঠিক এই সময়েই ব্রিটিশরা ভারতে পাঠালো সাইমন কমিশন। কাজটা কি ছিল? ভারতের জন্য সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দেওয়া। কিন্তু মজাটা হলো, যে কমিশনের কাজ ভারতের ভবিষ্যৎ ঠিক করা, সেই কমিশনে একজনও ভারতীয় ছিলেন না, সবাই শ্বেতাঙ্গ। স্বাভাবিকভাবেই সারা দেশ সাইমন গো ব্যাক স্লোগানে ফেটে পড়ল। আর এই সাইমন কমিশনের বিরুদ্ধেই প্রতিবাদ করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হন লালা লাজপত রায়। পরে তিনি মারা যান, কিন্তু মৃত্যুর আগে তার বলা কথাগুলো অমর হয়ে রইল। তিনি বলেছিলেন, তার শরীরে পড়া প্রত্যেকটা লাঠির ঘা ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে এক একটা পেরেক হিসেবে কাজ করবে। এরপরই এলো ১৯৩০ সাল, আর গান্ধীজির সেই ঐতিহাসিক ডান্ডি মার্চ। কি সাধারণ একটা জিনিস, লবণ, অথচ তার উপরও ব্রিটিশরা কর বসিয়েছিল। তারই প্রতিবাদে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ৭৮ জন সঙ্গীকে নিয়ে প্রায় ২৪০ মাইল হেঁটে পৌঁছলেন দান্ডি সমুদ্রের ধারে, আর সেখানে নিজের হাতে লবণ তৈরি করে সেই অন্যায্য আইন ভাঙলেন। এ একটা ঘটনাতেই যেন সারা দেশ আবার নতুন করে জেগে উঠল। তো আমরা এবার গল্পের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এটা হলো সেই ফাইনাল চ্যাপ্টার, যখন স্বাধীনতার দাবিকে আর কোনোভাবেই থামানো সম্ভব ছিল না। ১৯৪২ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটিশরা ভারতে পাঠালো ক্রিপস মিশন। প্রস্তাবটা কী ছিল? যে যুদ্ধ শেষ হলে ভারতকে ডমিনিয়ন স্টেটাস দেয়া হবে। কিন্তু ভারতীয় নেতারা এই প্রস্তাবে আর রাজি হলেন না। গান্ধীজি তো এটাকে সোজাসাপটা বলে দিলেন, আ পোস্ট ডেটেড চেক অন আ ফেলিং ব্যাংক, মানে একটা ডুবন্ত ব্যাংকের উপর কাটা ভবিষ্যতের তারিখের চেক, যার কোনো দাম নেই। যখন আর কোনো আলোচনার পথ খোলা রইল না, তখন কংগ্রেস বোম্বে অধিবেশনে সেই ঐতিহাসিক প্রস্তাবটা পাশ করল, ভারত ছাড়ো। এটাই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের শেষ এবং সবচেয়ে বড় গণসংগ্রামের ডাক। আর এই আন্দোলনের আগেই গান্ধীজি দিয়েছিলেন তার সেই বিখ্যাত স্লোগান, করেঙ্গে ইয়া মারেঙ্গে, করব অথবা মরব। এবার আর পিছু হটার কোনো জায়গা নেই। স্বাধীনতার জন্য যা করার করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটে থাকল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল, ১৯৪৬-এ ক্যাবিনেট মিশন এলো। তারপর শেষ ভাইসরয় হিসেবে এলেন লর্ড মাউন্টব্যাটেন, আর তার পরিকল্পনাতেই হল দেশভাগ। অবশেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত আর পাকিস্তান দুটো স্বাধীন দেশ হিসেবে জন্ম নিল। এই যে পুরো সফরটা আমরা দেখলাম, এটা আসলে কয়েকজন নেতার গল্প নয়, এটা অগণিত সাধারণ মানুষের আত্মত্যাগের এক মহাকাব্য। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন দিয়েই শেষ করি, যা আমরা আগেও উল্লেখ করেছি, দেখি মনে আছে কিনা। মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন একমাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?